হ্যালো, তোমাদের প্রত্যেককে জিএম লাইফ সায়েন্সে স্বাগত। তো এটা হচ্ছে যে আজকে জিএম লাইফ সায়েন্সের প্রথম ভিডিও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের প্রবহমানতা। তো ওই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জনন বা রিপ্রোডাকশন। তো এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমি কি বিষয় নিয়ে আলোচনা করব? জনন বা রিপ্রোডাকশন। তো আজকে জননের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই। তো আজকে আমরা জননের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে যে জনন কাকে বলে, মানে জনন জিনিসটা আসলে কি, কেনই বা পড়বো, জননের কি গুরুত্ব, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, কি গুরুত্ব রয়েছে জননের যে আমরা পড়বো, বা এর কি তাৎপর্য রয়েছে। 2 নম্বর কি করব, জননের প্রকারভেদ। 3 নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যৌন জনন। এবং 4 নম্বর যে জিনিসটা অযৌন জনন। এবং 5 নম্বর হচ্ছে যে পার্থক্য। কাদের পার্থক্য? এই যৌন জনন এবং অযৌন জনন। তো এই এতগুলো পার্ট আজকের এই পুরো ভিডিওটার মধ্যে একদম ডিটেল ভাবে আমি আজকে এক্সপ্লানেশন করব বা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। Hey, welcome to GM Physics. তো দেখো, আমরা এই যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো প্রথমে আমরা জনন কি সেটার সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই জনন হলো একটা জৈবিক পদ্ধতি। ঠিক আছে? তো জনন কি একটা জৈবিক পদ্ধতি বলতে মানে যে সমস্ত জীব রয়েছে, মানে যাদের প্রাণ রয়েছে, জীব বা উদ্ভিদ যাদের প্রাণ রয়েছে, তাদের শরীরের মধ্যে যে প্রাকৃতিক যে কিছু ঘটনা বা প্রক্রিয়া, তো সেটাই হলো একটা জৈবিক পদ্ধতি। সেটা কি বলা হয়? তো এই জননও কিন্তু জীবের একটা জৈবিক পদ্ধতি, যেটার মাধ্যমে কি হয়, কোনো একটা জনিত্রী জীব, ঠিক আছে, পরিণত যেটার মাধ্যমে কি হয়, পরিণত জনিত্রী জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট যে একটা অপত্য জীব সৃষ্টি করে, দ্যাট ইজ কল্ড রিপ্রোডাকশন বা জনন। তাহলে আমরা এই যে বললাম যে পরিণত জনিত্রী জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট যে একটা অপত্য জীব সৃষ্টি করে, সেটাই হলো জনন। তাই এটা মানে কি, আমি যেটা লিখলাম এটার মানে কি? তো আমি প্রথম থেকে একটু বলি। জনন হলো একটা জৈবিক পদ্ধতি, তোমরা জানো। এবার বলি জনিত্রী মানে কি এবং অপত্য মানে কি। এটা আমরা পড়েছি এর আগের যে টপিক ছিল কোষ ও কোষ বিভাজন যে টপিকে, সেখানে জনিত্রী কোষ, অপত্য কোষ পড়িনি। জনিত্রী সহজভাবে বলতে গেলে মা ও ছেলে, ঠিক আছে, প্যারেন্টস যেটাকে বলা হয়, মা বাবা এবং ছেলে। জনিত্রীকে বলা হয় মা বাবা এবং অপত্য বলতে প্যারেন্টস। মানে জনিত্রী মানে যে জীবের মধ্যে সমস্ত পরিণতগত বৈশিষ্ট্য, হ্যাঁ, সমস্ত কিছু রয়েছে, মানে সমস্ত একদম, মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ জনিত্রী। এবং অপত্য বলতে একদম শিশু, ঠিক আছে? তাহলে একটা পরিণত জনিত্রী জীব মানে তোমার মা এবং বাবা, তাহলে ওরা হচ্ছে কি একটা পরিণত জনিত্রী জীব, যাদের একদম
সম্পূর্ণ বৈশিষ্ট্য নানা রকম পরিণত, যেমন আমাদের শরীরে আমি বলি একটা উদাহরণ, যে আমরা যখন শিশু ছিলাম তো আমাদের শরীরে তখন এক প্রকার হরমোন ছিল, তো আমরা যত বড় হচ্ছি তো আমাদের যে হরমোন চেঞ্জেস হয়, তাই তো। তো হরমোন চেঞ্জ হয়, এবার আমরা জানি যে বয়সন্ধিকালে বহু মানে যারা রয়েছে মানে যেমন বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদন বা ডিম্বাণু উৎপাদন এগুলো হয়, তাহলে এইগুলোই মানে যাদের একদম পুরোপুরি এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদের বলা হয় একদম জনিত্রী। এবং অপত্য বলতে যাদের এখনো কিন্তু পরিণত, সে এখনো পরিণত হয়নি, একটা পরিণত মানে সে এখনো কিন্তু পরিণত, সে পুরুষ বা পরিণত নারীতে যখন সে এখনো হয়নি তাকে বলা হয় অপত্য মানে শিশু। তাহলে এখানে বলতে যে পরিণত জনিত্রী জীব মানে যাদের শরীরের মধ্যে সমস্ত গঠনগত কার্যগত বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে বলা হয় পরিণত জনিত্রী জীব। আমরা জনিত্রী জীব পড়েছি, জনিত্রী কোষ পড়েছি, অপত্য কোষ পড়েছি, তাই তো। তো এখানে হচ্ছে যে জনিত্রী জীব, তাহলে সেটা কি করছে জনিত্রী জীব, নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট, নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট যে একটা অপত্য জীব সৃষ্টি করে। মানে নিজ সত্তা বলতে কি, একটা পুরুষ এবং একটা নারী। তো আমরা জানি যে কোনো পুরুষ শরীর থেকে যে হরমোন নির্গত হয় সেটাকে বলা হয় শুক্রাণু, এবং একটা মহিলা তার শরীর থেকে কি তৈরি হয়, ডিম্বাণু। তো এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন কি তৈরি করে, মিলিত হয়ে একটা জাইগট গঠন করে, যেখান থেকে একটা নতুন প্রাণ বা নতুন একটা জীবের উদ্ভাবন ঘটে। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে যে জনন। এবার জননে কিন্তু সবসময় এই শুক্রাণু বা ডিম্বাণুর মিলনে যে জাইগোট তৈরি ভেবেই কিন্তু জনন হওয়া সম্ভব নয়। যেমন উদ্ভিদের জনন, উদ্ভিদের জনন কিন্তু এইভাবে হয় না, উদ্ভিদের জনন প্রক্রিয়া আলাদা, আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে এইভাবেও জনন হয়। তো এগুলো তো জননের কিছু ডিফারেন্সিয়েশন, তো এগুলো আমরা পরে জানবো। তো জননটা কি আমরা এইটুকু জানলাম যে একটা পরিণত জনিত্রী জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট যে একটা অপত্য জীব সৃষ্টি করে। যেমন কোনো একটা বাবার থেকে কিছু একটা শরীরের জিনগত কোনো একটা বৈশিষ্ট্য এবং মায়ের থেকে কিছু শরীরের জিনগত বৈশিষ্ট্য মিলিত হয়ে যে একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি করে, তাহলে সেইটাই হচ্ছে যে কি জনন। তাহলে জনন হলো একটা জৈবিক পদ্ধতি যেখানে কি হয়, পরিণত জনিত্রী জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট একটা যে নতুন অপত্য জীব সৃষ্টি করেন, সেটাই হলো জনন বা রিপ্রোডাকশন। তাহলে এই জনন কেন হয়, জনন তো নাও হতে পারতো, জননের গুরুত্বই বা কি বা এর তাৎপর্য কি, তাই তো। জনন হলেই বা কি হবে, না হলেই বা কি হবে, এটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো দেখো এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে জননের গুরুত্ব বা জননের তাৎপর্য। দেখো জনন না হলে কি হবে, আমাদের প্রত্যেক দিন বা প্রতিনিয়ত এই পৃথিবীর মধ্যে প্রচুর জীব রয়েছে যারা কি হচ্ছে, মারা যাচ্ছে, তাই তো। আবার যেমন মারা যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে প্রচুর জীব কিন্তু সৃষ্টি হচ্ছে। মানে প্রতিদিন যেমন অনেক মানুষ মারা যাচ্ছে, মানুষের উদাহরণ দিয়েই বলছি, অনেক মানুষ যেমন মারা যাচ্ছে আবার প্রতিদিন তো অনেক মানুষের জন্মও হচ্ছে। তাহলে যেমন অনেক মানুষ মারা যাচ্ছে তেমনি কি হচ্ছে, অনেক মানুষ জন্মগ্রহণ করছে। তার ফলে কি হচ্ছে, আমাদের এই যে জীবের ভারসাম্য সেটা কি থাকছে, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে, তাই তো। তাহলে এর জন্য কিন্তু জনন হয়। তাহলে জনন যদি না হয়, জনন কার্য যদি না হয়, তাহলে পরিবেশের, আমাদের পরিবেশের যে জীব রয়েছে সেই জীবের কি হবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই তো। তাহলে এটাই তাহলে যে 1 নম্বর পয়েন্ট আমি বলতে পারি যে জীবের ভারসাম্য রক্ষায় জননের গুরুত্ব অপরিসীম। 2 নম্বর কি বলা যেতে পারে, জননের গুরুত্ব, বংশধারাকে অক্ষুণ্ণ রাখে জনন, তাই তো। এটা একটা গুরুত্ব, বংশধারাকে। তবে আমার যদি জনন না হয় তাহলে কি হবে, ধরো আমি জন্মেছি, ঠিক আছে, তা আমাকে জন্ম দিয়েছে কি আমার বাবা, আমার বাবাকে জন্ম দিয়েছে তার বাবা, তার বাবাকে জন্ম দিয়েছে তার বাবা। তাহলে এইভাবে আমাদের যে বংশ পরম্পরায় যে বংশধারাটা কিন্তু অক্ষুণ্ণ রয়ে আছে। তাহলে জনন যদি না হতো বা রিপ্রোডাকশনের যদি কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে কি হতো, আমাদের যে বংশধারা সেটা কি হতো, ব্যাহত হতো বা ব্যাঘাত
হতো। তাহলে জননের কিন্তু এইটা একটা গুরুত্ব যে বংশধারাকে বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এছাড়াও জননের কিছু গুরুত্ব রয়েছে, কোষ বিভাজনে জনন কিন্তু সাহায্য করে। এছাড়াও তোমাদের বইয়ে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, এখানে দেখি আমি। দেখো, ধারাবাহিকতা বজায় রাখা। দেখো এখানে বলেছে যে জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক যে ধারা সেটাকে কি করে বাঁচিয়ে রাখে। আমি যেটা বললাম যে বংশধারা অক্ষুণ্ণ রাখা, সেটাই বলছে যে ধারাবাহিকতা। তাহলে এটাও তুমি লিখতে পারো। আবার হচ্ছে যে সংখ্যা বৃদ্ধি, জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির কি করে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে দুটো জীব রয়েছে, দুটো ভিন্ন লিঙ্গ ধর্মী জীব রয়েছে, তাহলে তারা দুজনে যখন জনন হবে তখন তাদের থেকে আবার একটা জীবের সৃষ্টি হবে। তাহলে এইভাবেই তো তাদের বংশধারাটা কি হচ্ছে অক্ষুণ্ণ রাখছে। তাহলে এর ফলে কি তাদের যে জীব প্রজাতি সেটার পরিমাণ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাও আমি বলতে পারি যে সংখ্যা বৃদ্ধি এটাও কিন্তু জননের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে এইগুলো এই 3টে বা 4টে তোমাদের পরীক্ষায় যদি বলে জননের তাৎপর্য লেখো বা জননের গুরুত্ব লেখো, তোমরা নিশ্চয়ই এবার লিখতে পারবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে জনন কি, জনন কাকে বলে? জনন হলো একটা জৈবিক পদ্ধতি যেখানে একটা পরিণত জনিত্রী জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট একটা অপত্য জীব সৃষ্টি করে, তাকেই বলা হয় জনন বা রিপ্রোডাকশন। জননের গুরুত্ব কি? জননের গুরুত্ব হচ্ছে যে আমাদের জীবজগতে জননের গুরুত্ব হলো অপরিসীম, যথা পরিবেশের ভারসাম্য রক্ষা, সংখ্যা বৃদ্ধি, ধারাবাহিকতা বা বংশধারাকে অক্ষুণ্ণ রাখা, কোষ বিভাজন, এগুলো কিন্তু জননের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে বোঝা গেল? এবার দেখো জননের প্রকারভেদ। তা আমরা জনন পড়লাম, জননের গুরুত্ব পড়লাম বা তাৎপর্য বললাম, বৈশিষ্ট্যও বলতে পারো। হ্যাঁ, যদি তোমাকে বলে যে জননের বৈশিষ্ট্য লেখো, এইগুলো লিখে দেবে, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা জিনিসটা বুঝলে। এবার আমরা পড়ব জননের প্রকারভেদ। জনন দেখো, জনন তো আমরা বললাম, তা আমরা তখন প্রথমেই বললাম যে একটা শুক্রাণু বা একটা ডিম্বাণু মিলিত হলেই যে জনন হবে সেটার কিন্তু কোনো মানে নেই। জনন কিন্তু একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনে যে জায়গোট তৈরি হবে সেখান থেকেই যে অপত্য জীব সৃষ্টি হবে সেটার কিন্তু কোনো মানে নেই। জনন কিন্তু নানা রকম ভাবে হতে পারে। যেমন উদ্ভিদের জনন, উদ্ভিদের জননটা কি? এটা কিন্তু কোনো শুক্রাণু, উদ্ভিদের তো কোনো শুক্রাণু বা ডিম্বাণু নেই। ঠিক আছে, তো তারা কিভাবে জনন করবে? তাহলে এইগুলি আমরা এবার জানবো। দেখো, জননকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো যৌন জনন, একটাকে বলা হয় যৌন জনন, যেটাকে ইংলিশে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এবং আর একটা ভাগ রয়েছে যাকে বলা হয় অযৌন জনন। অযৌন জনন যাকে বলা হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এবার আমরা জানবো যৌন জনন কাকে বলে এবং অযৌন জনন কাকে বলে। যৌন জননটা কি? এই জননটা কিভাবে হয়? দুটো একই প্রজাতির জীব, মানে যেমন আমি যদি মানুষই ধরি, মানুষ দিয়ে উদাহরণ দিই, একই প্রজাতির জীব মানুষ তো, কিন্তু তাদের যে যৌনাঙ্গ সেটা কিন্তু ভিন্ন ধর্মী। তাহলে একই প্রজাতির ভিন্ন ধর্মী লিঙ্গ বিশিষ্ট হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হলে যে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি করে তাকে বলা হয় যৌন জনন। তো যৌন জননটা কি? একটা শুক্রাণু কিরকম হয় বলি, এইরকম একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলিত
হবে, ঠিক আছে। কিন্তু কি বললাম, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, মানে এন সংখ্যক ক্রোমোজোম, এখান থেকে এন সংখ্যক ক্রোমোজোম, এখান থেকে এন সংখ্যক ক্রোমোজোম। আমরা যখন কোষ বিভাজনে পড়েছিলাম এগুলো ছিল, তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একই প্রজাতির ভিন্ন ধর্মী লিঙ্গের হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হয়ে যে ডিপ্লয়েড মানে 2n মানে 46টি ক্রোমোজোম, তাহলে যে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একটা অপত্য জীব সৃষ্টি করে তাকে বলা হয় যৌন জনন। তাহলে যৌন জননটা কি, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলিত কার্যে এটা হবে। তাহলে এটা হচ্ছে যে যৌন জনন। কিন্তু অযৌন জননটা কি, বেশ দেখো, তাহলে যৌন জননটা বুঝতে পারলে। যৌন জননটা কি, যৌন জননটা বললাম যে একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত ফলে যে একটা নতুন অপত্য জীব সৃষ্টি করবে, যেটা ক্রোমোজোমটা কি হবে, কিরকম প্রকৃতির হবে, ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, ডিপ্লয়েড যেটা 2n, ঠিক আছে। তাহলে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট যে একটা অপত্য জীব সৃষ্টি করবে, একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি করবে, সেটা হলো যৌন জনন। তাহলে যৌন জননে কিন্তু অবশ্যই নিষেক প্রক্রিয়া, মানে এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে। অপরদিকে হচ্ছে যে অযৌন জনন, তো সেই কারণে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে বলে একে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে যে যৌন জনন। অযৌন জননটা কি, এটাকে বলা হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে কি এখানে কিন্তু কোনো ডিম্বাণু বা শুক্রাণুর কাজ হবে না। অযৌন জনন প্রধানত দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে এবং কিছু এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু অযৌন জনন দেখা যায়। তাহলে অযৌন জননটা কি, অযৌন জননে কোনো ডিম্বাণু বা শুক্রাণুর মিলন হবে না, অর্থাৎ এর থেকে কোনো জাইগোট কিন্তু কোনো উৎপন্ন হবে না। তাহলে অযৌন জনন কিন্তু কোনো জাইগোট উৎপন্ন হবে না, ঠিক আছে। তাহলে অযৌন জননটা কিভাবে হবে দেখো বলি, মানে যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়া, গ্যামেট মানে কি, এই শুক্রাণু ডিম্বাণুর মিলনে যে গ্যামেট উৎপাদন হয়, তাহলে এখানে তো যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে না অযৌন জননে, তাহলে এখানে কিন্তু কোনো গ্যামেট উৎপন্ন হবে না। তাহলে কোনো যে জননে কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই কেবলমাত্র রেণুর মাধ্যমে যে জনন হয় সেটাই হলো অযৌন জনন। রেণু, আমরা যখন পরাগযোগ পড়বো, তোমরা আগের নিচু ক্লাসে পড়েছো স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, যেমন বলে না অনেক বাহক রয়েছে উদ্ভিদের মধ্যে, যে একটা ফুলের রেণু থেকে অপর একটা ফুলের গর্ভমুণ্ডে ফেলে, তারপরে কি হয়, রেণুটা নিয়ে ফলে কি হবে, জনন হবে, আবার একটা নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হবে। তাহলে এরকম তোমরা পড়েছো, যখন পড়বে পরাগযোগ পড়বে এরপরে তখন বুঝবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে যে রেণু, তাহলে কেবলমাত্র রেণুর মাধ্যমেই কিন্তু এই জননটা হবে, অযৌন জননটা কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই কিন্তু জনন হবে, কেবলমাত্র রেণুর মাধ্যমে জনন হবে, সেটাই হলো অযৌন জনন। বোঝা গেল? এই জন্য একে বলা হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমাকে যদি বলা হয় অযৌন জনন কাকে বলে, তাহলে লিখবো যে জননে, মানে যে জননে কোনো গ্যামেট উৎপন্ন ছাড়াই, কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই, যে জননে কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই কেবলমাত্র রেণুর মাধ্যমে জনন হয়, কেবলমাত্র রেণুর মাধ্যমে জনন হয় তাকে বলা হয়, কেবলমাত্র রেণুর মাধ্যমে জনন হয় তাকে অযৌন জনন বলে, তাকে অযৌন জনন বলে, ঠিক আছে। এবার এই অযৌন জননের কিন্তু কিছু প্রকারভেদ রয়েছে, তোমাদের সিলেবাসে দেখবে, এক মিনিট, তোমাদের সিলেবাসে তোমরা যে বই পড়ো না কেন দেখবে যে অযৌন জনন, সেখানে কিন্তু নিম্নলিখিত কিছু প্রকারভেদের ছক রয়েছে। তো তোমাদের বই এখানে, এটা হচ্ছে যে কিসের বই, সাঁতরা, দেখো এই যে সাঁতরার বইটা রয়েছে না, এরকম একটা ছক রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো অযৌন জননের কিন্তু কিছু নিম্নলিখিত প্রকারভেদ রয়েছে। কি কি রয়েছে, বিভাজন রয়েছে, কোষোদ্গম রয়েছে, খণ্ডী বপন রয়েছে, রেণু উৎপাদন রয়েছে, আর
পুনরুৎপাদন রয়েছে। তো এই টপিকগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ এইগুলো আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র অযৌনচরণের বেসিক জিনিসটা আমরা আজকে জানবো এই ভিডিওতে। তাহলে এই টপিকগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? তাহলে এটা হলো অযৌন জনন। তাহলে অযৌন জননটা বুঝতে পারলে যে এই জননে কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই, ঠিক আছে, কেবলমাত্র রেণুর মাধ্যমে জনন হয়, তাকে বলা হয় অযৌন জনন, ঠিক আছে? তাহলে অযৌন যেমন বিভাজন হবে, পুনরুৎপাদন হবে, রেণু উৎপাদন হবে, যেগুলো বললাম আর কি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অযৌন জনন। এবার যৌন জনন, একেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে যে সংশ্লেষ দশা, আর একটা হচ্ছে সিনগ্যামি। কি? সিনগ্যামি। এবার এই যে সংশ্লেষ রয়েছে এবং যে সিনগ্যামি রয়েছে, ঠিক আছে? তো সংশ্লেষটা বললাম। এবার এই সিনগ্যামি, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এই প্রকারভেদগুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। জাস্ট আমি জানিয়ে রাখি, সংশ্লেষ যৌন জননের দুটো ভাগ, সংশ্লেষ, সিনগ্যামি। সিনগ্যামি কি? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। তাহলে এইটা আবার কিন্তু তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে যে আইসোগ্যামি, দুই নম্বর হচ্ছে যে অ্যানাইসোগ্যামি এবং যে তিন নম্বর রয়েছে সেটা হচ্ছে যে উগ্যামি। উগ্যামি হচ্ছে যে যৌন জননের সব থেকে উন্নত প্রকার জনন, ঠিক আছে? তো এই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব, ঠিক আছে? তো এটুকু আমি বলে দিলাম। তাহলে যৌন জনন বুঝতে পারলে, অযৌন জনন বুঝতে পারলে। এবার বলি এই যৌন জনন এর কিছু বৈশিষ্ট্য বলি, অযৌন জননের কিছু বৈশিষ্ট্য বলি। দেখো, যৌন জননে কি হচ্ছে, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলনে যে জায়গোট তৈরি হচ্ছে, সেখান থেকে একটা নতুন অপত্য যে সৃষ্টি হচ্ছে। তাহলে তোমার বাবা বা মা, কোনো একটা বাবা, তাহলে একটা পুরুষ এবং একটা মাতা, মানে পিতা এবং মাতা, তাহলে পিতার থেকে কিছু তোমার জিনগত বৈশিষ্ট্য এবং মাতার থেকে কিছু জিনগত বৈশিষ্ট্য নিয়ে একটা নতুন কিন্তু বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি করছে। তাহলে এটা কিন্তু যৌন জনন বলে। তাহলে যৌন জননে কিন্তু নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়, ঠিক আছে? যেহেতু এখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে নিষেক প্রক্রিয়া, যার মধ্যেই হবে, তার কিন্তু একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি হবে। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে তো কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই জনন হচ্ছে, তাহলে এতে কি হবে? তাহলে এতে কিন্তু কোনো নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হবে না। যেহেতু যৌন জননে তোমার নিষেক প্রক্রিয়া হয়, সেখানে এতে কিন্তু ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। অযৌন জননে কোনো ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না। তাহলে এখান থেকে তোমরা পার্থক্য লিখে দিতে পারো যে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য, এখান থেকে বৈশিষ্ট্য থেকেই তোমরা পার্থক্য করে দিতে পারো। তোমাকে পার্থক্য পড়ার জন্য কিন্তু আবার মুখস্থ করতে হবে না নোটস, ঠিক আছে? তো আমি শুধুমাত্র বৈশিষ্ট্য জিনিসটা, প্যাটার্নটা তোমরা যদি বুঝতে পারো, তোমরা নিজেই পার্থক্য লিখতে পারবে, নিজেই বৈশিষ্ট্য লিখতে পারবে, নিজেই সংজ্ঞা লিখতে পারবে। তোমরা শুধু প্যাটার্নটাকে বোঝো। দেখো, তাহলে যৌন জনন যেহেতু নিষেধ প্রক্রিয়া হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? নতুন অপত্য জীব সৃষ্টি হচ্ছে, নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি হচ্ছে। কিন্তু অযৌন জননে কিন্তু কোনো নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবের সৃষ্টি হচ্ছে না। যৌন জননে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, অযৌন জননে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না। বোঝা গেল? তাহলে এছাড়াও আরো কিছু রয়েছে, আমি বলি। দেখো, এছাড়াও রয়েছে যৌন জননে, তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিতে পারো। তোমাদের বললাম ধারাবাহিকতা, হ্যাঁ, যে তাৎপর্যগুলো, এটাও কিন্তু তোমরা বৈশিষ্ট্য আকারে লিখতে পারো, ঠিক আছে? যৌন জননের যে মানে তোমার তাৎপর্যগুলো বললাম, তাহলে ওই তাৎপর্যগুলো কিন্তু বৈশিষ্ট্য আকারে লিখতে পারো, ঠিক আছে? তাহলে এছাড়াও হতে পারে যে যৌন জননে গোনাট উপস্থিত থাকে, যৌন জননকারী জীবের জীবনকাল, গ্যামেট উৎপাদনের জন্য মিওসিস, হ্যাঁ, এটা তোমরা লিখতে পারো যে যৌন জনন কিন্তু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় হয়। মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস তোমরা নিশ্চয়ই পড়েছো,
মিউসিস দশা, মাইটোসিস দশা, অ্যামাইটোসিস দশা। তাহলে যৌন জনন মিউসিস কোষ বিভাজনের ফলে ঘটে, অযৌন জনন মাইটোসিসের ফলে ঘটে, তাই তো? তাহলে এইগুলো তোমরা লিখতে পারো কোষ বিভাজনের মধ্যে একটা ভাগ লাগলে। তাহলে এখান থেকে তোমরা আবার মানে তোমাদের পার্থক্যটাও লিখে দিতে পারবে যে যৌন জনন মিউসিস দশায় হয়, অযৌন জনন মাইটোসিস দশায় হয়, ঠিক আছে? তাই এইভাবেই তোমরা লিখতে পারবে। যৌন জনন অভিব্যক্তি দেখা যায়, ঠিক আছে, অযৌন জনন অভিব্যক্তি দেখা যায় না। এই তো 4টে হয়ে গেল। এখান থেকে 4টে বৈশিষ্ট্য, 4টে পার্থক্য তোমরা লিখে দিতে পারবে। তাহলে এই হয়ে গেল যৌন জনন, অযৌন জনন। তাহলে যৌন জননের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে, অযৌন জননের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে নিশ্চয়ই, আশা করি। এবার যদি কোনো জিনিসে তোমরা অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার সেই জিনিসটা নিয়ে আলোচনা করে দেবো। তো আজকে এইটুকুই। জনন যে জিনিসটা, বেসিক জিনিসটা আমরা জনন কি জানলাম, যৌন জনন, অযৌন জনন, এদের প্রকারভেদ সম্পর্কে জানলাম এবং এদের বৈশিষ্ট্য, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে জানলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জনন একটু যদি ভালো লাগে, নতুন চ্যাপ্টারটা পড়ে, ঠিক আছে, নতুন যদি বুঝতে পারে একটু, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।